আজ আপনি শুনবেন কর্ণশীলের কাহিনী ল্যাবিরিন্থ, only on Radio Milan 90.4 FM. Do like, share and subscribe our YouTube channel for more audio stories and press the bell icon for notification. সমরেন্দ্রর ভূমিকায় দীপঙ্কর, রণেন্দ্রর চরিত্রে অপূর্ব, আরিয়াদনের ভূমিকায় রীতি, রশিদের চরিত্রে রথিন, রঞ্জনের ভূমিকায় দীপক, গল্প পাঠে এবং অন্যান্য চরিত্রে সায়ন, নাট্যরূপ দান চিন্ময়, পোস্টার অ্যান্ড পাবলিসিটি ডিজাইন কল্পক ইন্দ্রজিৎ, সমগ্র পরিচালনা এবং ধ্বনি পরিকল্পনা সায়ন। শুরু হচ্ছে কর্ণশীলের কাহিনী ল্যাবিরিন্থ। রবিবারের সকালটা রণেন্দ্রর কাছে একান্ত নিজের। একটু আধটু বই ঘাঁটাঘাঁটি করতে ভালোবাসে সে। পাথরের কয়েক ধাপ ওপরে ছোট কাঠের কেবিন ঘরটায় গিয়ে বসে। খুব সুন্দর একটা গন্ধ আছে ওখানে। নতুন বইয়ের যত ডেলিভারি আসে সব ওখানে জমা করতে বলা হয়। নতুন কাগজের গন্ধ, পুরনো পুঁথি, হাজারটা গাছের মিষ্টি কটু মেশানো গন্ধ বেশ লাগে। চেরি গাছটা তো বসন্তের শুরুতে সাদা ফুলে ছেয়ে একেবারে ঝকঝকে সাদা সন্তের মতো দাঁড়িয়ে থাকে। এ ঘর ও ঘর একটু ঘুরে বেড়ায় রণেন্দ্র। পেছনে কাঠের বারান্দায় ঝুল চেয়ার। ছবির মতো ঝর্ণা, পাখি, ফুল, প্রজাপতি দেখতে দেখতে বেলা গড়িয়ে আসে। উদ্ভবের ডাক আসে দুপুরের খাবারের। ইদানিং ও যেন একটু চুপচাপই হয়ে গেছে। জেঠুর ফোনটা এলো সেই কোন ইয়াগদ্রাসিলের নাম করে, তারপর পুরোপুরি বেপাত্তা। দু তিনটে রিকলেরও চেষ্টা করেছে হোয়াটসঅ্যাপ থেকে, কিন্তু কোনো উত্তর নেই। বেশিরভাগ সময়ই অফলাইন। অবশ্য ফেসবুক প্রোফাইল থেকে একটা লোকেশন আপডেট দিয়েছিল জেঠু, কার্তুয়াস হেরাক্লিয়ান। সেও তো প্রায় 20 দিন আগের কথা। 200 লাইক, 150 কমেন্ট, কিন্তু জেঠুর কোনো রিপ্লাই নেই। একটু ক্ষুণ্ণ মনেই জেঠুর কেবিনে রাখা পুরনো সবুজ বাক্সটা খুলল রণেন্দ্র। অবশ্য এটা এখন তারই। ডাকটিকিট, টাকা, গিনি, পুরনো আশরাফি, দ্রাকমা এসবে ভর্তি। ধুলো ধুলো কেমন একটা যেন গন্ধ। একটু পুরনো তামাকের গন্ধ এখনো পাওয়া যায়। বিভিন্ন যুগের দ্রাকমা লোকটা জোগাড় করে রেখেছে। কোনোটায় হেরাক্লিসের মাথা, কোনোটায় জিউসের মুখ, ষাঁড়ের মূর্তি, আবার কোনোটায় চারকোনা খাপ। মোটামুটি এগুলো চেনেও। মন খারাপের রঙের ধুলো জমেছে ওর ওপর। কত দিন হলো জেঠুকে দেখেনি রণেন্দ্র। আপন বলতে ওই একজনই তো রয়ে গেছে। থাক না দূরে, তবু তো আছে। ঠান্ডাটা আজকে খুব পড়েছে। উত্তরাখণ্ডে এই সময় এত ঠান্ডা পড়ে না। সবে রাত 9টা, তবু মনে হচ্ছে যেন নিশুতি রাত। সহস্র ধারার এক টানা শব্দের মধ্যে রাতের নৈশব্দ আরো বেশি করে যেন চেপে বসেছে ওর বুকের ওপর। কফিটা শেষ করে উলের চাদরটা জড়িয়ে নিতে নিতেই রিংটা বাজল। একটাই ডিজিট নীল স্ক্রিনে ফুটে উঠেছে। ইন্টারন্যাশনাল কল। কাঁপা কাঁপা হাতে ফোনটা কানে লাগালো রণেন্দ্র। হ্যালো, কে জেঠু? শোন, বেশি কথা সময় নেই, এক্ষুনি আমার কাঠের কেবিনে যা। হ্যাঁ, যে সবুজ বাক্সটা তোকে দিয়েছি, দেখবি ওর ঢাকনাটা হ্যাঁচকা টানে দুটো খাঁচ থেকে খুলে বেরিয়ে আসবে। কেমন? তোর বাঁ দিকের খাঁচটা মনে রাখিস, তোর বাঁ দিকের কবজার যে খাঁচটা পড়ে তার মধ্যে একটা সোনার চ্যাপ্টা চাকতি পাবি, ঠিক আছে? তার গায়ে একদিকে একটা গোলক ধাঁধার মতো ছবি আছে, আর উল্টো দিকে আছে বসা হাতে একটা মানুষের ছবি। ওটা বের করে নিয়ে আয়। নিয়ে আসবো? কোথায় নিয়ে আসবো? আপাতত ঘরে নিয়ে আয়। রণেন্দ্র, বেশি সময় নেই, কাল সকালে দেহরাদূন থেকে রওনা দে। রণেন্দ্র কেঁপে উঠল। সেলফোনের ওপারে পাথরে পাথরে ঠোকাঠুকির শব্দ, আর একই সঙ্গে একটা ভয়ঙ্কর গর্জন। 50টা ষাঁড় একসঙ্গে গর্জন করলে যেমন হয়
তেমনই, কিন্তু তার মধ্যে কোথাও যেন সমুদ্রের গর্জনও মিশে আছে। দেরি করিস না, হেরাক্লিয়ান পৌঁছ বেঁচে থাকলে বাকি কথা হবে। রাত 11:30। ট্রেনটা কুয়াশা চিরে ছুটে চলেছে দিল্লির দিকে। অ্যারাইভেল 6:39। দুদিকের বন অদৃশ্য, কিন্তু বনের মধ্যে দিয়ে ট্রেন দ্রুত গতিতে ছুটলে কেমন একটা ঝমঝম শব্দ হয়। প্রচণ্ড ঠান্ডা, তবুও খড়খড়িটা তুলে দিল রণেন্দ্র। উল্টো দিকের সিটের লোকটা উঠে বসল। কিছুক্ষণ গুম মেরে বসে থাকার পর বলল, মশাইয়ের কি সাফোকেশনের রোগ আছে নাকি? তা একটু আছে। লোকটা ছোট কম্বলে মুখ ঢেকে শুয়ে পড়ল। ভিজে হাওয়া ছুটে আসছে কামরার মধ্যে। কোটের পকেট থেকে চ্যাপ্টা চাকতিটা একবার বের করল রণেন্দ্র। হালকা সাদা আলোয় হলদে চাকতিটা চকচক করছে। চাকতিটার গায়ে হাত দিলে উঁচু ছাপটা বোঝা যায়। একটা বড় বৃত্ত, তার মধ্যে অনেকগুলো অর্ধবৃত্ত। দুটি ব্যাসাকৃতি অর্ধবৃত্তগুলোর মাঝামাঝি ছেদ করে বিপরীত পরিধিতে পৌঁছে গেছে। গোলক ধাঁধাটার খাঁজে খাঁজে হালকা আলোর তুলনি। ঠান্ডা হাওয়ায় চোখে ঝিম ধরে এলো। চাকতিটা পকেটে রেখে রণেন্দ্র শুয়ে পড়ল। 7:20 ট্রেন নিউ দিল্লিতে ঢুকে গেল। ফাইনাল ব্রেক কষার আগে ঘষ্টাচ্ছে তখনও যন্ত্রটা। সশব্দে আউটার সিগন্যালের আগেই দাঁড়িয়ে গিয়েছে। জানালা দিয়ে যতটা সম্ভব চোখের কোণ দিয়ে দেখা যায় তাই দিয়ে রণেন্দ্র দেখতে পেল সিগন্যালটা সবুজ। তবে কেউ নিশ্চয়ই এমার্জেন্সি ব্রেক টেনেছে। সামনের সিটটা খালি। কম্বলের অর্ধেকটা পড়ে আছে ট্রেনের মেঝেতে। হঠাৎ কি মনে হওয়াতে পকেটে হাত ঢোকালো রণেন্দ্র। চাকতিটা নেই। তিন দিন আগের ঘটনা। সমরেন্দ্র জানালার কাঁচে মুখ ঠেকিয়ে বাইরের দিকে তাকিয়ে আছেন। রশিদের কোলে একটা পুরনো হলদে হয়ে যাওয়া পাথরের ফলক। দৈর্ঘ্য প্রস্থে প্রায় 6-7 সেন্টিমিটার হবে। কিছু কিছু জায়গায় ভেঙে এবড়ো খেবড়ো হয়ে গেছে। রশিদ আঙুল দিয়ে পাথরে খোদাই করা লেখাটা ছুঁয়ে দেখছেন। হাত বুলিয়ে বুলিয়ে চশমা পরে খুলে বোঝার চেষ্টা করছেন কি লেখা রয়েছে, আর মাঝে মাঝে তাকাচ্ছেন সমরেন্দ্রর দিকে। তার মনে হলো সমরেন্দ্র যেন মৃদু হাসছেন। মেজাজটা বিগড়ে গেল রশিদের। কিছু বলবি না শুধু ফচকেমি করবি? জিনিসটা পড়ছিসই তো ভুল। মানে লাইনার বি তো। অত ছাড়া, তাহলে বাঁ দিক থেকে ডান দিকে যাচ্ছিস কেন? বুস্ট্রোফেরেন ধাঁচে লেখা ওইভাবে পড়ে, আরবি বা হিব্রু স্ক্রিপ্টের মতো পড়। ইজিয়ান থেকে উল্টো দিকে মানে পশ্চিমে ছুটে চললে ক্রিটের সৌন্দর্য প্রতি মুহূর্তে বদলে যায়। কথায় বলে ক্রিট নাকি 1000 মুখের দ্বীপ। পথের বাঁকে বাঁকে মিনিটে মিনিটে সৌন্দর্য বদলায়। গর্খাই সমুদ্রের নীল সাদা পাহাড়ের বুকে একলা প্রবীণ সাদা গির্জা চ্যাম্পিয়ন দেশ বটে। হেরাক্লিয়ান থেকে লুকটা পাহাড়তলি 14 কিলোমিটার মাত্র। পাহাড়ি পথ, পাথর গা ঢাকা দিয়ে আছে সাইপ্রেস, ওক আর সিডার গাছে। গাড়িটা দাঁড় করালো ডায়ামিডাস। চারিদিক নিস্তব্ধ। দুধ সাদা পাথর কাটা রাস্তা। দুপাশে দুটো সিডার গাছ দাঁড়িয়ে আছে তরুণ রক্ষীর মতো। ঝকঝকে সবুজ পাতা, সোনালি বাদামি গা। 4 শিঙের ছাগল চড়ে বেড়াচ্ছে ঢালু ঘাস জমিতে। রশিদ বলল, আরকানিস তো এখনো প্রায় 8 কিলোমিটার বাকি। এবারটা গাড়ি দাঁড় করালো কেন রে সমর? সাস ফারাকাইলো উমে কাটে ভাইয়ানো। ডায়ামিটাস বেটা নামতে বলছে কেন? সমরেন্দ্র কোনো উত্তর দিলেন না। তার চোখ
উত্তরের ছোট পাহাড়ের মাথায় সাদা চার্চে ঢাল বেয়ে উঠে গেছে সবুজ বনভূমি। গির্জার মাথার ক্রসটা ঝকঝক করছে কাঁচা রোদে। ওরে না, এটা তো সেই হোলি ক্রস গির্জা। পাহাড়টার ওই নাম। এডা পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ, ক্রিটের পূর্ব পশ্চিম দৈর্ঘ্যের একদম মধ্যভাগ। চল যাবি? ফেরার পথে, আগে কাজ। হঠাৎ পশ্চিমের পাহাড় থেকে অদ্ভুত জোরালো একটা শব্দ শোনা গেল, যেন বিরাট কিছু একটা নড়ছে। হোলি ক্রস যেমন সাদাটে পাথরে পাহাড়, বিপরীত পশ্চিমের পাহাড় একটু ধূসরাভ। তাতে সকালের মায়াবী আলো পড়ে হালকা নীল রং ধারণ করেছে। একটা গোল পাথরের আড়ালে পেছনের আকাশের তলদেশটা ঢাকা পড়েছে, আর সেই পাথরটাই নড়ছে। কম্পন ক্রমশ বাড়ছে, আর সেখানেই শব্দটার উৎস। হঠাৎ পাথরটা গড়াতে শুরু করলো। শটান ছুটে আসতে লাগলো দাঁড়িয়ে থাকা নীল কন্টেসার দিকে। প্রতি মুহূর্তে তার গতিবেগ বেড়ে চলেছে, আকারে আরো আরো বড় হচ্ছে সেটা। স্তম্ভিত রশিদ আর সমরেন্দ্রকে হ্যাঁচকা টানে সরিয়ে নিল ডায়ামিডাস। ওদের গাড়িটার উপর আছড়ে পড়ল পাথরটা। ধাতব পাত আর কাঁচ ভাঙার শব্দে গাড়িটাকে সঙ্গে নিয়ে পূব দিকের গভীর খাদে গড়িয়ে গেল পাথরটা। তারপরই একটা বিস্ফোরণের শব্দে কানে তালা লেগে গেল ওদের। খাদ বেয়ে উঠে এলো কালো ধোঁয়া। ডায়ামিডাস সতর্ক না থাকলে ওদের যে কি হতো তা ভেবে নিজেরাই শিউরে উঠল। গোল পাথরটা গড়িয়ে পড়ার পর পশ্চিম আকাশের একটা অংশ খানিকটা উন্মুক্ত হয়ে পড়েছে। ওরা দেখল পাথরের প্রাচীরের ওপাশে একটা ছড়িয়ে থাকা পাহাড়। হঠাৎ দেখলে মনে হয় কেউ যেন শুয়ে আছে, আর তার ঠিক পায়ের কাছে বিরাট এক ধ্বংসস্তূপ। রশিদের হাত থেকে পাথরের ফলকটা পড়ে গেল। চাপা একটা চিৎকার ভেসে এলো ধ্বংসস্তূপের দিক থেকে। আকাশে সাঁ করে উড়ে গেল একটা সোনালি ঈগল। হাঁটু মুড়ে পাথুরে জমির ওপর বসে পড়ল ডায়ামিডাস। রশিদ, আর তো পথ নেই রে এগোনোর। ডায়ামিডাসের মতো আমরাও জিউসের প্রার্থনা করি। ওই দেখ ওটাই মাউন্ট ইউক্তাস। জিউস শুয়ে আছেন। রশিদ অবাক চোখে সেদিকে তাকিয়ে আছেন। নীল পাথরের অবয়বে কোনো নিপুণ শিল্পী যেন ফুটিয়ে তুলেছেন দেবরাজের মুখ। আর ওই ধ্বংসস্তূপ? দুপা এগিয়ে গিয়েছিলেন সমরেন্দ্র। দাঁড়িয়ে পেছনে তাকালেন একবার। নাসোস, বিশ্বের প্রাচীনতম প্রাসাদ, ব্রঞ্জ যুগের ল্যাবিরিন্থ নাসোস। হেরাক্লিয়ানের ডেলফিয়ান আইভি কোনো 5 তারা হোটেলই হবে এমনটাই অনুমান করেছিল রণেন্দ্র। কিন্তু আদতে দেখা গেল সেটা একটা কাঠের বাড়ি। 3টে কামরা, ছোট্ট ডাইনিং স্পেস কাম ড্রয়িং রুম, লাল চামড়ায় মোড়া গোলাকৃতি সোফা সেট গোল করে পাতা, কাঁচের সেন্টার টেবিলে নীল ফুলদানি, হলুদ রঙের ক্রাউন ডেইজি সাজানো। তাতে নীল কাঁচের ফুলদানির পটভূমিকায় হলুদ ফুলগুলো খেলেছে দারুণ। রণেন্দ্রর ঘরটা পশ্চিমমুখী। পেছনে চওড়া ব্যালকনিতে আইভি লতা পেঁচিয়ে উঠেছে। নীল ইজিয়ানের তীর ঘেঁষে ঝকঝকে রাস্তা ছুটে গেছে। বিকেলের ঠান্ডা হাওয়া ইজিয়ান ছুঁয়ে এসে তাকে শিহরিত করল। ইজিয়ান একদিকে রোমান, অন্যদিকে গ্রিক সভ্যতা। তাও ইজিয়ান দুঃখের নাম। অসাবধানী বীর থিসিয়াস যুদ্ধ জয়ের পর দেশে ফেরার সময়
আনন্দের আতিশয্যে জাহাজে লাগানো কালো পতাকার জায়গায় সাদা পতাকা লাগানোর কথা বেমালুম ভুলে যান। সমুদ্রের তীরে দাঁড়ানো পিতা এগিসাস কালো পতাকা দেখে ভাবেন থিসিয়াস ফেরেননি, মারা গেছেন তার প্রিয় পুত্র। সেই শোকে সমুদ্রে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন পিতা। সেই থেকে ভূমধ্যসাগরের এই অংশের নাম ইজিয়ান। আদর্শ পিতা এগিসাসের সমাধিস্থল ইজিয়ান। জেঠুর কথা মনে পড়ে গেল রণেন্দ্রর। বিকেলের চা পেস্ট্রি তো একটু আগেই রুম সার্ভিস বয় দিয়ে গেছে, এই সময় আবার কে এলো? তাহলে কি জেঠু? এয়ারলকের ফুটোতে চোখ রাখল রণেন্দ্র। রুম সার্ভিসের ছোকরাটা। দরজা খুলতেই বাচ্চাটার ফ্যাকাশে মুখটা চোখে পড়ল তার। পার্শ্বদৃষ্টিতে ধরা পড়ল একটা নীল শার্ট পরা হাত এগিয়ে আসছে দেওয়ালের পাশ থেকে। দেহটা দেওয়ালের ওপাশে অদৃশ্য, আর তারপরেই একটা কালো দণ্ড। রিফ্লেক্সে হাতটা তুলল রণেন্দ্র। পুরো বাহুর সঙ্গে ধাতব দণ্ডটার সংঘাত হলো একটা। হাতটা মনে হলো যেন গুঁড়িয়ে গেল এবার, কিন্তু রণেন্দ্র মরিয়া। এতক্ষণে লোকটার পুরো চেহারাটা দেখতেও পেয়েছে সে। এ তো দেহরাদুন দিল্লির ট্রেনের উল্টো দিকের প্রার্থের লোকটা। এক লাফে লোকটার আয়ত্তের মধ্যে গিয়ে পড়ল রণেন্দ্র। দ্বিতীয়বার হাত তোলার আগেই লোকটার গলা টিপে ধরল বাঁ হাতের কনুইয়ের মধ্যে। তারপর জোরালো একটা শব্দ। লোকটা লুটিয়ে পড়ল মাটিতে। রুম সার্ভিসের ছোকরাটার হাতে নীল ফুলদানির ভাঙা মাথাটা। ডেইজি ফুলগুলো ছড়িয়ে পড়েছে মেঝেতে। কল দ্য পুলিশ। ছেলেটা দৌড়ে চলে গেল। হাতটায় বরফ দেওয়া দরকার। ড্রয়িং রুমের ফ্রিজটা খুলে ডিপ ফ্রিজার থেকে বরফ বের করল রণেন্দ্র। অসম্ভব যন্ত্রণা হচ্ছে। ভাঙল না তো? এবার একটা অজানা আতঙ্কে জেঠুর জন্য চিন্তা বাড়তে থাকে তার। ঘটনাগুলো এক এক করে সাজিয়ে নিচ্ছে রণেন্দ্র। জেঠুর ফোন, হেরাক্লিয়ান, দুন এক্সপ্রেসের চুরি, হেরাক্লিয়ান পর্যন্ত লোকটার ধাওয়া করা। কি আছে ওই চাকতিটায়? পুলিশ রণেন্দ্রকে সামান্য কিছু জিজ্ঞাসাবাদ করে লোকটাকে নিয়ে চলে গেল। সামান্য ছিনতাই ছাড়া অন্য কোনো চার্জ লাগানো সম্ভব নয়। চাকতি চুরির ব্যাপারটা ক্রিট পুলিশ কিভাবে নেবে রণেন্দ্র জানে না, তাই সে জানায়ও নি। ঘরে এসে দরজাটা পুরো লক করে চাবিটা খুলে নিল সে। তারপর ব্যালকনির দিকের দরজা, অন্যান্য জানালা সব আটকে দিল। ডান পায়ের জুতোর সোলটা একটা মোচড় দিতেই লাল কার্পেটের ওপর একটা চাকতি পড়ল টুপ করে, সোনালি রঙের। খোয়া যাওয়া চাকতিটার চেয়েও অনেক ভারী। জেঠুর সবুজ বাক্সটা অনেকবারই খুলেছে রণেন্দ্র। ডান দিকের খাঁজেও অবিকল চ্যাপ্টা একটা চাকতি ছিল। ভুল করার ভয়ে দুটোই সে নিয়ে এসেছে। অপেক্ষাকৃত ভারীটা রাখা ছিল জুতোর সোলে। পকেটেরটা খোয়া যাওয়ায় এখন সে বুঝতে পারছে তার সিদ্ধান্ত একদম ঠিক ছিল। আন্দাজটা কাজে লেগে গেছে। রং টং দেখে যা বোঝা যায়, খোয়া যাওয়া চাকতিটা অনেক পুরনো। তার মধ্যে আঁকা গোলাকৃতি অংশগুলোর মধ্যে বেশ কয়েকটা চিহ্ন আঁকা ছিল। তাদের মধ্যে অনেকগুলো দেখতে অনেকটা কান খাড়া পেঁচার মতো। কোনোটায় এক একটা উলম্ব আয়তক্ষেত্রের ওপর অনুভূমিক ভূমিহীন একটি আয়তক্ষেত্র। ভূমিহীন ত্রিভুজের নিচে গ্রিক ওমেগা অক্ষর। কোথাও বা দুমুখ কুঠার, আবার কোথাও বা ছাদ ভাঙা চতুষ্কোণ পাকা বাড়ি। এই চিহ্নটা নিয়ে সে জেঠুকে আগেও ব্যতিব্যস্ত হতে দেখেছে, তবে তাকে তো জেঠু কোনোদিনই খোলসা করে কিছু বলেনি। ওর কাছে যে চাকতিটা রয়ে গেছে তা অনেকটা ঝকঝকে। অর্ধবৃত্তের সংখ্যা 6টি। তার মধ্যে কয়েকটা সারি সারি অক্ষর সাজানো রয়েছে। 6টি অর্ধবৃত্ত, 6টি অক্ষরের সারি। পূবের জানালাটা খোলা। 7:30 নাগাদ ডিনারের অর্ডার দিয়ে টিভিটা চালালো রণেন্দ্র। লোকাল নিউজ চ্যানেল। 3 দিন আগের তারিখে হেরাক্লিয়ানের 14 কিলোমিটার পশ্চিমে ইকুয়েটাস পাহাড়ে অ্যাক্সিডেন্ট হয়েছে।
পাহাড় থেকে পাথর গড়িয়ে পড়ে একটা গাড়ি গুঁড়িয়ে গেছে একেবারে। অভিযাত্রীদের কোনো খবর নেই এখনো পর্যন্ত। রণেন্দ্রর মাথাটা হঠাৎ ঘুরে গেল। জেঠু ফোন করার সময় পাথর গড়িয়ে পড়ার শব্দ সে শুনেছিল। তাহলে রুম সার্ভিস বয় বড় হুইল ট্রেতে করে খাবার নিয়ে এসেছে। লোকাল ব্রেড, অলিভ জ্যাম, পার্পল বিন কারি। ধোঁয়া উঠছে এখনো। ছেলেটা চলে যাচ্ছিল। রণেন্দ্র পিছু ডাকল। শোনো, এই অ্যাক্সিডেন্টের জায়গাটা তোমার চেনা? হ্যাঁ স্যার, হোয়াইট ক্রস আর ইউকটাস পাহাড়ের মাঝামাঝি। আচ্ছা, আপনি চাইলে ঘুরেও আসতে পারেন স্যার। বিশ্বের প্রথম গোলকধাঁধা দেখা যাবে। রণেন্দ্র চমকে উঠল। চাকতিটা বের করে ছেলেটাকে দেখালো একবার। দেখো তো এইরকম কি? ছেলেটা চাকতিটা হাতে নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে কিছুক্ষণ দেখল। হ্যাঁ, এটাই তো ওই ল্যাবিরিন্থ। কি লেখা আছে বলতে পারবে? হ্যাঁ, এ তো একদম সহজ, গ্রিকে লেখা স্যার। তাহলে পড়ে শোনাও। আলোর দিকে ঘুরে দাঁড়ালো ছেলেটা। লেখাটায় চোখ বুলোতে বুলোতে ছেলেটার মুখ আস্তে আস্তে কালো হয়ে এলো। কপালে বিন্দু বিন্দু ঘাম। রণেন্দ্র উঠে গিয়ে ছেলেটির গায়ে হাত রাখতেই সে চমকে উঠল। কি হলো? কি লেখা আছে ওতে? বিয়ন্ড দ্য সেকেন্ড ডোর, আন্ডার দ্য ওয়াইন ফ্লোর, আন্ডু দ্য মেজ, অ্যান এক্স আ ব্লেজ, হোল্ড আপ দ্য ব্লেড, ফেল দ্য বুল টু ডেড। এতে ভয় পাওয়ার মতো কি আছে? আসলে স্যার, ওই ছোটবেলা থেকেই ঠাকুরদা বাবার মুখে শুনে আসছি ওই সোনার কুড়ুলের ছড়া। ওয়াইনের নিচে ডোবানো? জানি না, তবে সেই রকমই শুনেছি স্যার। আচ্ছা, কাল সকালের মধ্যেই ওখানে পৌঁছানোর ব্যবস্থা করে দিতে পারবে? হ্যাঁ স্যার, ওটা তো ওই সাইটের মধ্যেই পড়ে। কিন্তু অ্যাক্সিডেন্টের পর ক্রিট পুলিশ কি করেছে আমি বলতে পারবো না। তবে ড্রাইভারকে এক্সট্রা দ্রাকমা দিলে। ডান, সে ব্যবস্থা হয়ে যাবে। কিন্তু ওটা কোন জায়গা? না স্যার, আমরা বলি বুল ল্যাবিরিন্থ। মূর্তিগুলো খেয়াল কর সমর, কিছু বুঝতে পারছিস? সমরেন্দ্র কোনো জবাব দিলেন না। খুঁটিয়ে খুঁটিয়ে মূর্তিগুলো দেখতে দেখতে থমকে দাঁড়ালেন। অতটা সিম্পলিফাই করিস না রশিদ। মানছি সেই একই কোমরে হাত, বাজুবন্ধ, কিন্তু বুক আর পশ্চাৎভাগ এত অন্যরকম কেন? লোথাল বা হরপ্পার সাথে মিলছে না তো? আরও মিল আছে। দেখ, সেই একই শস্যাগার, স্নানাগারের মতন চৌবাচ্চা। শস্যপাত্র আর গোলকধাঁধার যে নকশাটা ফলকে আছে তার গঠনও কিন্তু সিন্ধু সভ্যতার নিকাশি খালেরই মতন। দুদিকে উঁচু করে বাঁধানো আর মাঝখানে নিচু অংশ। সে তো সব খালেরই দুপাশ উঁচু, মাঝে গর্ত হয়। ওটা কোনো প্রমাণ হতে পারে না। তোর কথাটা আমি পুরো এড়িয়ে যাচ্ছি না, তবে একটা মিসিং লিঙ্ক কোথাও মিস করে যাচ্ছি আমরা। সিন্ধুবাসীদের একটা দল যদি এখানে এসেও থাকে, মধ্যবর্তী সময়ে কোনো অন্য অঞ্চলে তারা বেশ কিছুদিন বসবাস করেছে এবং তা বেশ কয়েকটি প্রজন্ম হওয়াও অস্বাভাবিক নয়। কিন্তু সিন্ধু অববাহিকার এই মাতৃমূর্তির গঠন পরিবর্তনে তার বিশাল প্রভাব রয়েছে। নোটিফিকেশনের শব্দে রণেন্দ্রর সম্বিত ফিরল। হোয়াটসঅ্যাপে অজানা নাম্বার থেকে একটা মেসেজ। ভ্রুটা কুঁচকে গেল তার। লেখা আছে, কন্ট্যাক্ট সুন ইফ ইউ নিড টু আনভেইল ল্যাবিরিন্থ। সঙ্গে সঙ্গে নম্বরটায় ফোন করল রণেন্দ্র। রিং হয়ে গেল, কিন্তু কেউ তুলল না। আবার মেসেজ, ডোন্ট কল, মিট শার্প অ্যাট 9 AM, হ্যারিয়েট পাব। ডিনার সেরে নিতে হলো 8টার মধ্যেই। হালকা কমলা রঙের কন্টেসাটা ঠিক 7:30টায় ডেলফিয়ান আইভির সামনে এসে দাঁড়ালো। ড্রাইভারকে দেখে রণেন্দ্র একটু থমকে গেল। ঘন কালো চুল পনিটেল করে বাঁধা, আঁটো লেদার জ্যাকেট, হুড তোলা, ফেডেড জিন্স পরা নীল চোখের মেয়েটির বাঁ হাতের মণিবন্ধে গাঢ় লাল রঙের বালিঘড়ি আকৃতির একটি উল্কি। নীল চোখে হালকা হাসি। স্যার, আই এম আরিয়াতনে, অ্যাট ইউর সার্ভিস টু নসাস।
এবার খানিকটা সহজ হলো রণেন্দ্র। বলল, আগে কিছু শপিং আছে, 9টায় একটা লোকাল পাবেও যেতে হবে। কতক্ষণের কাজ জানি না। নো ইস্যু, আই ওয়াজ ইনফর্ম ফর দ্য হোল ডে। হ্যারিয়েট পাব শহরের একদম কেন্দ্রস্থলে অবস্থিত। 3 দিক থেকে 3টে রাস্তা সামনের এলাকায় মিলেছে। অন্য দিকটা অর্থাৎ পূর্ব দিকটা বড় বড় মসৃণ পাথর বেয়ে নেমে গেছে ইজিয়ান সাগরের নীল জলরাশির দিকে। তার দুপাশে কাঁচ ঘেরা সমুদ্রজাত অলঙ্কারের দোকান, ফুলের পসরা। সমগ্র ক্রিট দ্বীপটাই হাজার বৈচিত্র্যের। ভারতবর্ষের বাইরের একটা ছোট্ট জায়গার মধ্যে এত বৈচিত্র্য বোধহয় বিশ্বের আর কোথাও পাওয়া যায় না। সব ফুল তো রণেন্দ্র চেনেও না, শুধু মাঝে মধ্যে আরেনারিয়া, বেইসব্রিজ, করোনারিয়া আর ক্রিটিকা নজরে এলো। এক গোছা ডেইজি নিয়ে আরিয়াদনে রণেন্দ্রর হাতে দিল। কিছু বুঝে ওঠার আগেই সে বলল, নোটিস দ্য মেসেজেস। 9টায় তোমার সাথে আমার এখানে অ্যাপয়েন্টমেন্ট আছে, কাম অন। বেশ চটপট করে একটা হেভি ব্রেকফাস্ট সেরে নিতে নিতে আরিয়াদনে বলল, ব্যাপারটা মোটামুটি সহজভাবে জানিয়ে রাখছি। ব্রিটিশ আর্কিওলজিস্ট আর্থার ইভান্স নসেসের রাজপ্রাসাদের খোঁজ পেয়েছিলেন। তিনি দেখেন এ প্রায় 10,000 বছরের পুরনো, নব্যপ্রস্তর যুগের এক অপূর্ব নিদর্শন। ইজিয়ান পার হয়ে একদল লোক ক্রিট দ্বীপে এসে উপস্থিত হয়। মানুষ তখন সবে পশুপালন শিখেছে, মানে সংগ্রাহক এক পা বাড়িয়ে দিয়েছে উৎপাদক হওয়ার দিকে। রেডিও কার্বন পরীক্ষায় বোঝা যায় যে সংশ্লিষ্ট বস্তুগুলো বর্তমান সময়ের থেকে প্রায় 8,500-9,000 বছরের পুরনো। মাটি বা পাথরের তৈরি বেলনাকৃতি কিছু দণ্ড, যেমনটা বিভিন্ন সুতোকলে আজকের দিনে সুতো জড়িয়ে রাখা হয়। আর এরাও যে বস্ত্রবয়ন শিখেছিল তা বোঝাই যায়। তার উপর ধরো ঝকঝকে হাত কুড়ুল, গ্রিনস্টোন বা ডিওরাইট পাথরের তৈরি ছুরি, তীরের ফলা, এসবের নিদর্শন তো পাওয়াই যায়। পাশাপাশি যে পাথরগুলো থেকে খোদাই করে যন্ত্রপাতি বা অস্ত্রশস্ত্রগুলো তৈরি হয়েছে তারাও সমহিমায় বিদ্যমান। তাদের খোদাই করা অংশ দেখেই তা বোঝা যায়। বেশ চপ্পর প্রস্তরশিল্পীর জাত ছিল তারা। সৌন্দর্যবোধেরও প্রশংসা না করে থাকা যায় না। একদিকে সাদা পাথরের গায়ে রামধনু খেলে সকাল দুপুর, সন্ধ্যায় আর ভোরে ইউক্টাস পাহাড় ঘন নীল আলো ছুড়ে দেয়। সেই নরম নীল আলোর নিচে বসে শিল্পীরা স্বপ্নময় চোখে পাথর কুঁদে মূর্তি বানাতেন। ছোট ছোট পশু, মানুষের মূর্তি, সবচেয়ে বেশি নজরে পড়ে এক ধরনের নারী মূর্তি। ডান হাত আজানুলম্বিত, বাঁ হাত কোমরে। তুমি কে, আর এসব জেনে আমার কি হবে? ডোন্ট ওয়ারি, আমি কোনো গুপ্তচর নই। নসোস লেমিং এক্সকাভেশনে সমরেন্দ্র স্যারের সঙ্গে আমিও ছিলাম। ওখানেই এক গ্রিক সঙ্গীর কাছে এসব শুনে ব্যাখ্যা করেন সমরেন্দ্র স্যার। তুমি তো তোমার আঙ্কেলকে চেনোই, তার মাথায় ভূত চেপেছে। ওই নারী মূর্তির রহস্যভেদ করবেন আর সোনার কুড়ুল উদ্ধার করবেন। তোমার নাম্বার দেওয়া ছিল, আর কোথায় উঠবে তাও জানতাম, তাই ড্রাইভার সেজে চলে এলাম। এই দেশে কোনো ব্যাপার নয়, আর সন্দেহ খুব একটা করতে পারবে না ওরা। ওরা বলতে কে ওরা? নসেস এক্সকাভেশনে 2জন ভারতীয় ছিল, রঞ্জন মুদকাল আর চাঁদ সিং শেখাওয়াত। 2বার ডিমিত্রির ব্যাগ খাটতে গিয়ে ধরা পড়ায় দল থেকে তাড়িয়ে দেওয়া হয়। ওদের দলকেও আশেপাশে ঘুরঘুর করতে দেখা গেছে। শুধু এখানেই নয়, ভারত অবধি ওদের চড় ধাওয়া করেছে। জেঠুর পুরনো একটা দ্রাকমা এখন ওদের কাছে। হেরাক্লিয়ানের হোটেলে অবধি আমাকে অ্যাটাক করেছিল। হ্যাঁ, সে কি? কেমন দ্রাকমা? চ্যাপ্টা চাকতিটা আরিয়াদনের হাতে দিল রণেন্দ্র। 2বার উল্টে পাল্টে দেখে নিল সে। এই দ্রাকমা হেরাক্লিয়ানে প্রতি 50টা শিক্ষিত ঘরের একটিতে পাওয়া যাবে, তবে লেখাগুলো নেই। কিন্তু যেটি খোয়া গেছে তাতে অনেক চিহ্ন আঁকা ছিল। কথাটা শুনে চেয়ার ছেড়ে ছিটকে দাঁড়িয়ে পড়ল মেয়েটা। প্যাঁচা ট্যাঁচা আঁকা ছিল কি? হ্যাঁ ছিল, আর কুঠারের মূর্তিও। 2 হাতে মাথাটা ধরে কিছুক্ষণ বসে রইল সে। অনবরত পা ঠুকে চলল কাঠের মেঝেতে। হঠাৎ মাথা তুলে বিল বইয়ের মধ্যে কয়েকটা দ্রাকমা রেখে সে বলল, চলো। সেলফোনে একটা নম্বর ডায়াল করে কানে নিল। এপিগন লেগোতা দেখাসো এস্তেনোমিয়া সাকজিমে আপেতাইতাই। তারপর ফোনটা হিপ পকেটে রেখে সোজা গাড়ির দরজায়। মন্ত্রমুগ্ধের মতো রণেন্দ্রও দরজা খুলে পাশের সিটে বসল। তখনই গাড়ি চালু না করে
দুহাতে তর্জনী দিয়ে স্টিয়ারিংয়ের ওপর টোকা মারতে লাগলো আরিয়াদনে। তারপর মিনিট 10 অস্থিরভাবে গাড়ি থেকে নেমে পায়চারি করল। এমন সময় ফোনটা বেজে উঠল। রিসিভ করে কানে নিয়ে চুপচাপ শুনল মিনিট খানেক, তারপর গাড়ি চালু করল। মসৃণ রাস্তা দিয়ে উড়ে চলল গাড়ি। কাকে ফোন করলে আরিয়াদনে? স্বরাষ্ট্র সচিবকে। আমরা কোথায় যাচ্ছি? তোমার ডেলফিয়ান আইভি হেরাক্লিয়নের সেক্টর জেড পুলিশ স্টেশনে পড়ে। অ্যারেস্টেড লোকটার মালপত্র সার্চ করতে হবে। তুমি এক্স্যাক্টলি কে বলো তো? আইডি কার্ডটা রণেন্দ্রর হাতে ধরিয়ে অ্যাক্সিলেটারে চাপ দিল আরিয়াদনে। গাঢ় লাল রঙের কভারে সাদা রঙের পরিচয়পত্র। আরিয়াদনে অ্যালেক্সোপুলোস, ডিরেক্টরেট এক্সিকিউটিভ, আর্কিওলজিক্যাল ডিপার্টমেন্ট, ক্রিট। রণেন্দ্র অবাক হয়ে তাকিয়ে রইল এজিয়ানের জলের মতো নীল দুটো শান্ত অথচ উজ্জ্বল চোখের দিকে। গাড়িটা সশব্দে ব্রেক কষল। একটা সাদা বাড়ি, তার গায়ে নীল রঙে লেখা ওয়াস্তিনোমিয়া হেরাক্লিয়ন, ক্রিট। চাঁদ সিং শেখাওয়াত একসময় দিল্লির কোনো একটা ছোট কলেজে ইতিহাস পড়াতেন। যোগ্যতার নিরিখে হয়তো আরো বড় প্রতিষ্ঠানে স্থান পেতে পারতেন, অন্তত তার নিজের সম্বন্ধে অভিমত এই কথাই বলে। আত্মগরিমা যখন সীমানা অতিক্রম করে, হয় সে ব্যক্তি নিজে বিশ্ব সংসার থেকে সম্পূর্ণ আলাদা হয়ে যায় এবং নিজেকে গুটিয়ে নেয়, অথবা মনে মনে বাকি মানব জাতির প্রতি প্রবল ঘৃণা পোষণ করে খোঁজ করতে থাকে কোনো অত্যাশ্চর্য শক্তির, যার সাহায্যে সে বিপুল ক্ষতি সাধন করতে পারে। চাঁদ ছিলেন এই দ্বিতীয় প্রকৃতির মানুষ। আপাত দৃষ্টিতে বোঝা না গেলেও জনসাধারণের প্রতি তার ঘৃণা উত্তরোত্তর বাড়তেই থাকে। তিনি সুযোগ খুঁজতে থাকেন, তবে অত্যন্ত নিঃশব্দে এবং নিশ্চিতভাবে। মোহালির অনাথাশ্রমে রশিদ আর চাঁদ একই ঘরে থাকতেন। রশিদ পরবর্তী জীবনে এক্সক্যাভেটর হয়ে চাঁদের জীবন থেকে সরে গেলেও চাঁদ কিন্তু তাকে অনুসরণ করে গেছেন। ভারত সরকারের নরওয়ে অভিযানের ঠিক আগে রশিদের সঙ্গে তিনি দেখা করেন দিল্লিতে। রশিদ আর সমরেন্দ্রর কেমিস্ট্রি অনেক আগে থেকেই। নিজেদের মধ্যে ক্রিট দ্বীপের কোনো আশ্চর্য গোলক ধাঁধা নিয়ে তারা সবসময় আলোচনা করতেন। তখনই এক আশ্চর্য ঘটনার সম্মুখীন হন চাঁদ। খুব মন দিয়ে শোনেন তাদের দুজনের আলোচনা। চাঁদ বললেন, পৌরাণিক যুগে জলদেবতা পোসাইডিন ক্রিটের রাজাকে একটা প্রকাণ্ড ষাঁড় উপহার দেন দেবতাদের উদ্দেশ্যে উৎসর্গ করার জন্য। যেমন বিশাল তার দেহ, তেমনই সুন্দর দেখতে। রাজা মিনোস তো ষাঁড়টিকে বলি দিতে পারলেনই না, উল্টে রাজস্থপতি ডিডিলুসকে দিয়ে একটা সুন্দর গোলক ধাঁধা বানিয়ে সেটাকে সেইখানে লুকিয়ে রাখলেন। বাইরে সে খবর যাতে প্রচারিত না হয় তার জন্য তিনি গোলক ধাঁধার কুঠুরির ওপরে একটা নাচ ঘর তৈরি করান রানী আরিয়াদনের নামে। দৈব উপায়েই হোক বা জেলেদের মাধ্যমেই হোক, পোসাইডন মিনোসের কীর্তিটি জেনে ফেলেন। রাগে ফুঁসতে ফুঁসতে তিনি অভিশাপ দেন যে ওই ষাঁড়ই ক্রিট দ্বীপের নসস প্রাসাদ ধ্বংস করবে। অভিশাপে পাগল হয়ে দেবতাদের ষাঁড় পরিণত হল ভয়ানক দানবে। নসসের গলিতে রাজপথে কাতারে কাতারে মানুষ পিষে মারতে লাগলো সে। ধ্বংস করতে লাগলো সুন্দর সাজানো গোছানো একটা শহরকে। এথেন্সের রাজা ইগিয়াসের ছেলে থিসিয়াস তখন ক্রিটে। বাবার নামের খ্যাতি বজায় রাখতে সে মুখোমুখি হয় সেই ষাঁড়ের। একদিকে দেবতাদের ষাঁড়, অন্যদিকে রাজপুত্র থিসিয়াস। তার অস্ত্র দেবস্থপতি হিফাস্টাসের তৈরি জোড়া ধারালো মুখের এক কুড়ুল।
হিফাস্টাস পোসাইডনের প্রীতিভাজন ছিলেন। এতটাই প্রীতিভাজন ছিলেন যে পোসাইডনের ছেলে দানব সাইক্লপসরা হিফাস্টেসের দ্বীপ পাহারা দিত। পোসাইডনের ষাঁড়ের তামার খুর আর সোনার শিংও হিফাস্টাসেরই বানানো। থিসিয়াসের সোনার কুড়ুলের সামনে পড়ে সেই দানব ষাঁড় সম্পূর্ণ স্থির হয়ে গেল। তাকে আবার গোলকধাঁধার গভীরে ফিরিয়ে আনলেন থিসিয়াস, আর তার দরজার চাবি হিসেবে লাগিয়ে রাখলেন সেই সোনার কুড়ুলটাকে। এই জোড়ামুখের কুড়ুলকেই গ্রিক ভাষায় বলা হয় লেবায়ার, তাই এই গোলকধাঁধার নাম ল্যাবিরেন্থ। রণেন্দ্র আর আরিয়াদনে হাঁ করে শুনছিল বদ্ধ উন্মাদটার কথা। রণেন্দ্র বেটা, তোমার আঙ্কেল আমার কাছে পাগল, আর আমি তোমাদের কাছে পাগল। আসলে নিজের ধ্যান ধারণার সঙ্গে যা মিল খায় না তাই হলো গিয়ে পাগলামি, বুঝলে? আরিয়াদনের ইশারায় দুজন পুলিশ চাঁদকে আবার লকআপে নিয়ে গেল। চাকতিটা তো পাওয়া গেল, কিন্তু ওনারা এখনো ঠিক আছেন কিনা বোঝা যাচ্ছে না। কেন? চাঁদ তো এখন পুলিশের কবজায়। রঞ্জন মুদগলের কথা ভুলে গেলে? তাছাড়া এই 3 দিনে চাকতিটার নকশার ছাপ তোলা কোনো কঠিন কাজ নয়। সবচেয়ে বড় কথা হলো তুমি তোমার আঙ্কেলের ফোনে কোনো ভয়ানক গর্জন শুনেছিলে। হ্যাঁ, কিন্তু তার মানেটা কি? তার মানে বিস্তর বিপদ। ল্যাবিরিন্থ খুলে গেছে। কি? তাহলে এখন কি হবে? ভরসা এখন একটাই। কি? আরিয়াদনের নাচঘরে নারী মূর্তিগুলো রাখা। তা নিয়ে ব্যস্ত থাকলে রশিদ, সমর আর ডায়মিটস সুরক্ষিত থাকবেন। সেখানে অন্তত পুরাণ অনুসারে ষাঁড়দানব ঢুকবে না। কেন? কারণ আরিয়াদনে তার বোন, আর তাছাড়া সে বীর থিসিয়াসের প্রেমিকা। রণেন্দ্র একবার তাকালো আরিয়াদনের দিকে। চোখের সামনে একটা গোড়ালি ছোঁয়া গাউন পরা, মাথায় অলিভ পাতার মুকুট পরা মূর্তি ফুটে উঠেই কেমন যেন মিলিয়ে গেল। ডায়োমিডাস আবার কে? সমর স্যারের গাড়ির ড্রাইভার। যাই হোক, আর কথা বাড়িয়ে লাভ নেই, এক্ষুনি যেতে হবে। চলো। রণেন্দ্র কিছু একটা ভেবে ভারত থেকে ক্রিটের স্যাটেলাইট ম্যাপের কয়েকটা ছবি জুম করে স্ক্রিনশট নিয়ে রাখল। সেই স্ক্রিনশটগুলো দেখে আনন্দে পাগলের মতো করছেন সমরেন্দ্র আর রশিদ। কখনো উত্তেজিতভাবে পায়চারি করছেন, আবার কখনো হাতের মুঠো খুলে বন্ধ করছেন। সমর, এতে তো ইতিহাসের ধারাটাই বদলে যাবে। আমাদের প্রথম নগর তৈরির গর্ব তাহলে কি হবে? হাসিস না রশিদ, পরিকল্পিত শহর হিসেবে সিন্ধু সভ্যতাই প্রথম, তার সাথে ভাস্কর্যের যোগ কোথায়? মাউন্ট ইকুয়েটাসে তখন সবে ভোরের গোলাপি আভা লাগতে শুরু করেছে। ল্যাবিরিন্থের দরজা বন্ধ। ডায়ামিডাস, রণেন্দ্র আর আরিয়াদনে অবাক হয়ে ভাবছে, এই 2 বৃদ্ধ একটু আগে মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন, কিন্তু চোখে মুখে তার কোনো লক্ষণই নেই। বিকেল 5টা নাগাদ রণেন্দ্র আর আরিয়াদনে নসেসে এসে পৌঁছয়। গাঢ় অন্ধকার আস্তে আস্তে নেমে আসছে চারিদিকের পাহাড়ের গা বেয়ে। সামনের বিরাট প্রস্তর প্রাসাদের দেওয়ালে আলো আঁধারির লুকোচুরি। নিস্তব্ধ পাথুরে উপত্যকায় শুধু ভূমধ্য সাগরীয় হাওয়ার শব্দ পাথরে আছড়ে পড়ছে। কিছুটা ফাঁকা পাথুরে জায়গা পার হয়ে 2টো পাথরের অনুচ্চ ভেঙে পড়া স্তম্ভ। প্রাসাদের উপরিতলে খুব বেশি কিছু অবশিষ্ট নেই। 2-একটা দেওয়াল শুধু যুগের সাথে লড়াই করতে করতে যেন ঢলে পড়তেও ভুলে গেছে। ওদের লক্ষ্য গোলাকৃতি প্রাসাদের কেন্দ্রস্থল। সাধারণত সম্পদের ভাণ্ডার তখনকার দিনে অন্দরমহলের কাছাকাছি রাখা হতো, কারণ সেখানে সুরক্ষা ব্যবস্থা সবচেয়ে বেশি। দ্রাকমায় লেখা ছড়া অনুযায়ী ওয়াইনের নিচেই সেই বুল ল্যাবিরিন্থের থাকার কথা। ওয়াইন এখানে সম্পদের প্রতীক। আসলে ওয়াইন, তেল, দানাশস্য যেখানে রাখা হতো সেখানেই ঐশ্বর্য ভাণ্ডার।
সে যুগে মুদ্রা প্রথা তখনও চালু হয়নি। প্রাসাদের মাঝামাঝি পৌঁছতেই দেখা গেল একটা প্রায় অন্ধকার সিঁড়ির মুখ। উপত্যকায় আলো ছড়িয়ে থাকলেও সিঁড়ির নিচটা অন্ধকার। আরিয়াদনে ছোট্ট একটা টর্চ বের করে সিঁড়িতে পা রাখতেই একটা আশ্চর্য চাপা গর্জন ভেসে এলো। রণেন্দ্র ভয়ে পিছিয়ে গেল দুপা। আরিয়াদনেও থমকে দাঁড়ালো। কিসের শব্দ আরিয়াদনে? কিছুক্ষণ কান পেতে দেওয়ালে ঠেস দিয়ে দাঁড়িয়ে রইল দুজনে। স্যাঁতস্যাঁতে ঠান্ডা দেওয়াল ঘেঁষে নিঃশব্দে একটা সমতলে পৌঁছল ওরা। সামনে টানা অলিন্দ। একটা চাপা গরম নিঃশ্বাস ফোঁস করে আছড়ে পড়ল পেছনের দেওয়ালে। টর্চের আলো সেই দিকে ঘোরাতেই দুটো আগুনের মতো চোখ জ্বলজ্বল করে উঠল। প্রায় 9 ফুট লম্বা একটা মানুষই বা বলা যায় কি করে? বিরাট লম্বা লম্বা হাতে ধারালো নখ, বিশাল চওড়া কাঁধ, আর মাথাটা একটা বিশাল ষাঁড়ের। 1 পা 2 পা করে পিছিয়ে যেতে লাগলো ওরা। আগুন চোখে কিছুক্ষণ তাকিয়ে থেকে প্রচন্ড গতিতে ছুটে এলো ল্যাবিরিন্থের দানব। ভয়ে চোখ বুজে ফেলল রণেন্দ্র। এবার সাক্ষাৎ মৃত্যু। প্রতি মুহূর্তে এগিয়ে আসছে সে পাথরের প্রচন্ড কম্পন তুলে সগর্জনে। হঠাৎ একটা দেহ ধপ করে পড়ে যাওয়ার শব্দ শুনল রণেন্দ্র, আর সেই সঙ্গে ভারী পায়ের শব্দটাও বন্ধ হয়ে গেল। ভয়ে আতঙ্কে ধীরে ধীরে চোখ খুলল সে। আরিয়াদনে একপাশে অজ্ঞান হয়ে পড়ে আছে। দানবের চিহ্ন মাত্র নেই। একপাশে জ্বলন্ত টর্চটা তখনও গড়াগড়ি খাচ্ছে। তার আলো একবার আরিয়াদনের মুখে পড়ছে, আর একবার গর্ভগৃহের সিঁড়ির দিকে। সেদিক থেকে আবার ভেসে এলো ভয়ানক হুঙ্কার। শিকার হাতছাড়া হওয়ার রাগে চিৎকার করছে দানবটা। উঠিয়ে রণেন্দ্রবাবু। অন্ধকার অলিন্দের দিক থেকে একটা নতুন কণ্ঠস্বর শোনা গেল হঠাৎ। এই মেয়েটাকে কাঁধে করে নিয়ে আয় গণপত। রণেন্দ্র ঘাড় ঘুরিয়ে দেখল আলো আঁধারিতে দাঁড়িয়ে আছে একজন মানুষ। তার হাতে একটা কালো পিস্তল, আর তার নল রণেন্দ্রর দিকেই তাক করা। অন্য হাতে একটা অদ্ভুত অস্ত্র, দেখতে কুঠারের মতোই, তবে দুদিকেই ধারালো ফলা। হাতলটা কাঠের, আর ধাতব ফলকটা থেকে ঝলমল করে ঠিকরে পড়ছে হলুদ আলোর বিচ্ছুরণ। একটা পালোয়ানের মতো লোক এগিয়ে এসে আরিয়াদনেকে তুলে নিল 2 হাতে। তারপর অন্ধকার অলিন্দের মধ্যে হারিয়ে গেল। দাঁড়িয়ে থাকা লোকটা বলল, চলুন রণেন্দ্রবাবু, রাজকন্যা আরিয়াদনের সভাঘরে। আর হ্যাঁ, কোনো রকম স্টেপ নেওয়ার আগে মনে রাখবেন, আপনার আঙ্কেল আর তার বন্ধু এখন আমাদের কাছে বন্দী। আমরা বৃথা রক্তপাত পছন্দ করি না, কিন্তু দরকার পড়লে 2 বারও ভাবি না। অলিন্দটা 2টো বাঁক নেওয়ার পর একটা পাথরের সরু সিঁড়ি পড়ল। সেটা প্রায় খাড়া উঠে গেছে একটা গোল মুখের দিকে। প্রথমে রণেন্দ্র, তারপর লোকটা উঠে এলো ওপরে। রণেন্দ্র দেখল একটা গোল মতো ঘর, আর ঘরের দেওয়াল ঘেঁষে সারি সারি জ্বালা আকৃতির পাত্র, কোনোটা পাথরের, কোনোটা ব্রোঞ্জের। সেগুলো ছাড়াও সামনে আর একটা সারি, অনেকগুলো মেয়ের মূর্তি। ডান হাত কোমরে আর বাঁ হাত হাঁটু পর্যন্ত ঝুলছে। একটা পাথরের উপর জেঠু আর রশিদ বসে আছেন। সমরেন্দ্র তার দিকে তাকিয়ে একটু যেন আনন্দিত হয়ে উঠলেন। তারপরই রাগে ফেটে পড়লেন পিস্তলধারী রঞ্জন মুদগালের ওপর। রঞ্জন, তুমি খুব বড় ভুল করছো। অতিপ্রাকৃত শক্তি কখনো মানুষের আপন হতে পারে না। লোকটা পিস্তল কোমরে রেখে দূরে আর একটা পাথরের পাশে গিয়ে বসল। তারপর বলল, ও নিয়ে আমার মাথা ব্যথা নেই, তবে এই কুঠার যতক্ষণ আছে
ওই দানব আমার কিচ্ছু করতে পারবে না। কিন্তু ডিয়ার স্যার, এই মূর্তিগুলোর অ্যান্টিক ভ্যালু আমি জানি। সোনা হীরের চেয়েও এই ৮,০০০ বছরের পুরনো মূর্তি আরো বড় গুপ্তধন, এ আমার চাই। ভারত পাকিস্তানের ইতিহাসের মুখে ঝামা ঘষে দেওয়া যাবে এ দিয়ে। রণেন্দ্র এতক্ষণ চুপ করেছিল, এবার সে জিজ্ঞেস করল, এই ইতিহাসের ব্যাপারটা কি জেঠু? ধুর, ঘোড়ার ডিমের ইতিহাস। ওই বেটা চাঁদকে বলেছিলাম এই নারী মূর্তি আগে তৈরি হয়েছিল, আর এদের অনুকরণেই তৈরি হয়েছিল সিন্ধু সভ্যতার মূর্তি। সেই থেকে এক পাগল লাফাচ্ছে দানবকে পোষ পানিয়ে পৃথিবীর রাজা হবে বলে, আর এই পাগল বড় লোক হবে প্রাচীন মূর্তি বেচে। দুটোই অপদার্থ গাধা। আপনি যখন গ্রিসের প্রাচীন চাকতিটার কথা রশিদের কাছে বলেছিলেন, তখনই আমরা সেটা চুরি করতে পারতাম, করেও ফেলেছিলাম নরওয়েতে। কিন্তু এই পাঠোদ্ধার আমাদের পক্ষে সম্ভব ছিল না, সেটা খুঁজতে গিয়েই ধরা পড়ে যাই। ট্রেনে চাঁদ রণেন্দ্রর কাছে সেটা হাতিয়েও আবার সেই একই অসুবিধা। তখন আপনার ভাইপোর পিছু নিয়ে আমরা ক্রিট আসি, প্রত্নতত্ত্ব বিভাগে যাই আর পাঠোদ্ধার করি। তোমাদের কেউ জিজ্ঞাসা করলো না কোথায় পেলে চাকতিটা? ধুর, প্রত্নতাত্ত্বিক মূল্যের চেয়েও দ্রাকমা বেশি চলে, তাই কেউ কৈফিয়ত চাইতে আসেনি। সেটার পাঠোদ্ধারও হলো, যেমন প্যাঁচার মতো চিহ্নগুলো বোঝাচ্ছে ভেতরে, লম্বা আয়তক্ষেত্রের ওপর শোয়ানো আয়তক্ষেত্র বোঝাচ্ছে দরজা, এই চিহ্ন আবার বোঝায় ওয়াইন। তারপর 3টি উলম্ব সমান্তরাল রেখা নিচে অর্ধচন্দ্র, অর্থাৎ নিচে। এইরকম খাপছাড়া গোছের আর কি। সম্পূর্ণ পাঠোদ্ধার যে রশিদ, আপনি এবং বিশ্বের আর মাত্র কয়েকজন জানে, তা আমরা জানতাম মিস্টার সমরেন্দ্র। আপনারা আর্থার ইভান্সের মানস শিষ্য যে মশাই, যে ঠাকুর যে ফুলে খুশি। আমি খুশি ওই অ্যান্টিক নিয়ে, চাঁদ খুশি দানব নিয়ে। আপনার বন্ধুর ওই লাইনার বিনা কোন ভাষায় বানানো প্লাস্টার অফ প্যারিস খতিয়ানটা দারুণ কাজে দিয়েছে। বলি, এত নিশ্চিন্তে ওইটি নিয়ে চলে এলেন এখানে? সঙ্গে একটা আর্মড গার্ড পর্যন্ত নেই। আমি আগেই পৌঁছে গেছি হেরাক্লিয়নে। চাঁদ ছিল রণেন্দ্রর অপেক্ষায়, সে এসে পৌঁছলেই আমরা বেরিয়ে যাব। এই কথা বলে রণেন্দ্রর দিকে ঘুরলেন রঞ্জন। ওই পুরনো চাকতিটাও যে আমার চাই রণেন্দ্রবাবু। আমাদের যাওয়ার সময় হয়ে গেল। চাঁদ আর আসবে না, জেলের ঘানি টানছে। আরিয়াতনে উঠে বসেছে, জ্ঞান ফিরেছে তার। কলের পুতুলের মতো ঘুরে গেলেন রঞ্জন। চোয়াল দুটো শক্ত হয়ে এলো তাঁর। পিস্তলের ঠান্ডা নলটা আরিয়াতনের মাথায় ঠেকাতেই ডায়ামিটাস তেড়ে এলো, আর তখনই একটা কান ফাটানো শব্দ। হাঁটু চেপে ধরে শুয়ে পড়ল ডায়ামিটাস। আস্তে আস্তে তার প্যান্টটা ভিজে উঠল রক্তে। ভালোই হয়েছে একদিক দিয়ে দেখতে গেলে, অংশীদার না থাকাই ভালো। চল তোরা, গণপত চল। রঞ্জন তার সঙ্গীদের সাথে নিয়ে বেরিয়ে যাচ্ছেন। রণেন্দ্র চুপ, আরিয়াতনেও চুপ। সঙ্গীরা নেমে গেল সিঁড়ি বেয়ে। পিস্তলের নল ঘরের দিকে রেখে পিছিয়ে যেতে যেতে সিঁড়ি দিয়ে নামার ঠিক আগের মুহূর্তে চোখটা সরে গেল তার। দুধাপ নিচে নামলো সে, কিন্তু সেই অসতর্ক কয়েক সেকেন্ডের মধ্যে রশিদ লাফিয়ে উঠে চেপে ধরলেন রঞ্জনের কুঠারে ধরা হাত। কুঠারটা ছিনিয়ে নিতেই ভেতরের গর্ত থেকে একটা গুলি ছুটে এসে পাথরের ছাদে বিঁধে গেল। একপাশে গড়িয়ে সরে না গেলে রশিদের মাথাটা ছিন্ন ভিন্ন হয়ে যেত। আর তখনই সবাইকে চমকে দিয়ে রক্ত জল করা একটা গর্জন ভেসে এলো নিচ থেকে। দুবার গুলির শব্দও হলো, আর তারপর অনেকগুলো মানুষের হাহাকার, মৃত্যু যন্ত্রণায় ছটফট করতে থাকা মানুষের কান ফাটানো আর্তনাদ। সমরেন্দ্র মাথা নেড়ে বললেন, যা, শেষ হয়ে গেল লোকগুলো। রশিদ উঠে দাঁড়ালেন। রশিদ সিঁড়ির মুখে একটা পা রেখে বললেন, চল সমর, আর দেরি করা যাবে না। কিন্তু ওই দানব? যতক্ষণ থিসিয়াসের এই কুঠার আছে, সে কিচ্ছু করতে পারবে না। 5টা মানুষ সিঁড়ি দিয়ে নেমে গেল নিচে।
ঘড়ি বলছে ভোর হয়ে আসছে, তবে এই গভীরে আলো তখনও প্রবেশ করেনি। পথ ধুলোমাখা, পাথরের ছাদ অনেকটাই নিচু। কয়েক পা সামনে এগিয়ে গেলে বাঁ দিকে বাইরে যাওয়ার সিঁড়ি। একটা ভেজা আষ্টে গন্ধ, সবারই খুব চেনা গন্ধ, রক্তের গন্ধ। চোখ প্রায় বন্ধ করে খুব সাবধানে পা টিপে টিপে চলল সবাই। অন্ধকারে এদিক ওদিক আলো ফেললেই হয়তো দেখতে পাওয়া যাবে বিভৎস রক্তাপ্লুত দৃশ্য, ছিন্ন ভিন্ন মানব দেহের টুকরো। ডান দিকে আলাদা একটা ঘরের দরজা হাট করে খোলা। ভারী পাথরের দরজার ওপাশে আলোর রশ্মি পড়লে দেখা যায় পথ দরজার মুখ থেকে বিভিন্নভাবে বেঁকে গেছে। সরু পথ উঁচু দেওয়াল দিয়ে ঘেরা। ওপরের যে কক্ষটা থেকে তারা বেরিয়ে এসেছেন তার ঠিক নিচেই এই ঘর। নসেসের বিখ্যাত গোলকধাঁধা বুলস ল্যাবিরিন্থ। রশিদ আগে আগে যাচ্ছেন পা টিপে টিপে। বাঁ হাতে টর্চ, ডান হাতে দ্বিমুখী কুঠার। ফাঁকা জায়গাটা পার হয়ে সিঁড়ির মুখ পর্যন্ত সবাইকে এগিয়ে দিয়ে রশিদ পিছু ফিরলেন। কি রে, কি হলো? ভাই তোরা যা, আমি এক্ষুনি আসছি। পাগল হয়েছিস? এখানে কোনো কাজ নেই, আর চল। না রে সমর, ওই দানবটাকে গোলকধাঁধায় ফেরাতেই হবে, না হলে ও সব ধ্বংস করে দেবে। রণেন্দ্ররা ওপরে উঠে অপেক্ষা করছে। তাদের দিকে একবার তাকালেন সমরেন্দ্র, কি যেন একটু ভাবলেন, তারপর তাদের দিকে হাত নেড়ে চলে যাওয়ার ইশারা করে নিচে নেমে গেলেন। রশিদ, আমরা একসঙ্গে না থাকলে কিন্তু সাফল্যের কোনো চান্স নেই। চল চল চল। রশিদ একটা দীর্ঘশ্বাস ফেলে ফিরে চললেন। ফাঁকা জায়গাটায় ফিরে কুঠারটা একপাশে ফেলে প্রচণ্ড চিৎকার করে উঠলেন তিনি। রাজকন্যা আরিয়াদনের ঘরের ভঙ্গুর দেওয়ালে একটা কম্পন সৃষ্টি হল। উত্তরোত্তর বাড়তে লাগলো সেই কম্পনের অভিঘাত। প্রবল ভূমিকম্পের মতো কাঁপতে লাগলো প্রাচীন প্রাসাদের গর্ভগৃহ। হঠাৎ দেওয়ালের একটা অংশ ভেঙে বেরিয়ে এলো ষাঁড় মাথা সেই দানব। মুখ দিয়ে লালা ঝরছে তার, পায়ের চাপে পাথরের টুকরো গুঁড়ো হয়ে যাচ্ছে। পাথরে মেঝেতে শিং ঘষে সে এগিয়ে আসতে লাগলো তাদের দিকে। রশিদ ছুটে গিয়ে দাঁড়ালেন ল্যাবিরিন্থের খোলা দরজার সামনে। পাগলের মতো সেদিকে ছুটে চলল দানব। একদম কাছে চলে এসেছে সে। নিজের চোখে নিজের মৃত্যুকে সামনে দেখতে দেখতে বিহ্বল হয়ে পড়েছেন রশিদ। নড়াচড়া করার ক্ষমতা পর্যন্ত নেই তার। ধাতব শিংটা এগিয়ে আসছে তার পেট বরাবর। আর মাত্র কয়েক মুহূর্ত। এমন সময় এক লাফে তার উপরে ঝাঁপিয়ে পড়লেন সমরেন্দ্র। দুই বন্ধু একপাশে ছিটকে পড়ে গেলেন, আর ভীম বেগে গোলকধাঁধার মধ্যে ঢুকে গেল সেই প্রাচীন দানব। সমরেন্দ্র আর দেরি করলেন না, পাশ থেকে তুলে নিলেন কুঠারটা। ঘুরে দাঁড়িয়েছে সেই দানব, আবার ছুটে বেরিয়ে আসতে চাইছে দরজার দিকে। সমরেন্দ্র প্রাণপণে ছুটে গিয়ে দরজার সামনে পাথরের ফাঁকে গেঁথে দিলেন কুঠারটা। আর সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে পড়ল ভয়ানক দানব। এক আশ্চর্য পরিবর্তন শুরু হলো তার বিশাল দেহে। পা থেকে শুরু করে সমস্ত দেহ পাথর হয়ে যেতে লাগলো তার। দেহের ওপরের অংশটা দুটো বিশাল শিং নিয়ে এগিয়ে আসতে গেল তবুও। অবশেষে সমরেন্দ্রর বুক থেকে মাত্র কয়েক ইঞ্চি দূরে তার সমস্ত দেহ প্রস্তরীভূত হয়ে গেল। এবার শুরু হলো আর এক বিপত্তি। বড় বড় পাথরের চাঙড় ভেঙে পড়তে লাগলো। রশিদের গায়েও ভেঙে পড়ল একটা। আকারে ছোট হওয়ায় বড়সড় ক্ষতি না হলেও ছুটতে ছুটতেই আর্তনাদ করে উঠল রশিদ। গেল গেল, মূর্তিগুলো সব গেল। হ্যাঁ, সব শেষ, সব শেষ। যাক যাক, সব জীবনের চেয়ে তো কোনো কিছু বড় নয়। রশিদকে এক টানে বাইরে এনে ফেললেন সমরেন্দ্র।
ডেলফিয়ান আইভির জানালা দিয়ে গোলাপি দুপুরে নীল ভূমধ্য সাগর জুড়ে অজস্র সাদা সিগাল আর সাদা পালতোলা নৌকোর বহর দেখা যায়। নসেস থেকে ফেরার পর 2 দিন পার হয়ে গেছে। ক্লান্ত বিধ্বস্ত দেহগুলো 2 দিনের বিশ্রামে সেরে উঠেছে অনেকটা। লাইনার বি এক ধরনের বুস্ট্রোফেডন ভাষা। সোফায় ব্ল্যাক কফি নিয়ে জাঁকিয়ে বসল আরিয়াদনে। রণেন্দ্র দাঁড়িয়ে আছে জানালার সামনে। ফুরফুরে হাওয়া আসছে সাগরের দিক থেকে। রশিদ শেষবারের মতো হেরাক্লিয়ান ঘুরে দেখতে গেছেন ক্রিট ছাড়ার আগে। সমরেন্দ্র বললেন, এ ভাষায় লেখা যে কোনো স্ক্রিপ্ট যদি পড়তে হয়, প্রথম 4 লাইন পড়তে হয় উর্দু আরবির মতো বাঁদিক থেকে ডান দিকে, তারপরে 2 লাইন ডান থেকে বাঁয়ে, তারপর আবার ওই প্রথম নিয়মে। এই মাঝের 2 লাইনের বিপরীত গতি অবশ্য লাইনার বি ল্যাঙ্গুয়েজের নিজস্ব বৈশিষ্ট্য। খ্রিস্টপূর্ব প্রায় 7000 অব্দে এই ভাষা মিনোয়ান জাতি গড়ে তোলে। উদাহরণ ওই প্রাচীন গ্রিক দ্রাকমা। ভাষাটা কি পিক্টোগ্রাফ জেঠু? হ্যাঁ, বিয়ন্ড ডাউট। সে সময়সীমার মধ্যে যতগুলো ভাষা আছে সবকটি পিক্টোগ্রাফ, সাইন ল্যাঙ্গুয়েজ। অক্সফোর্ডে থাকাকালীন রশিদ আর আমি খুব খুঁটিয়ে খুঁটিয়ে আর্থার ইভান্সের কাজগুলো লক্ষ্য করি। তবে দুজনকে তখন বলাই বাহুল্য চিনতাম না। জানিসই তো, আমাদের প্রথম দেখা পামির মালভূমিতে। হ্যাঁ জানি, পাপ্পাদোপের সময়। পাপ্পাদোপ কি? ওহ, সেই গল্প অন্য কোনো সময় হবে। যাই হোক, এখন তো আর সেই দ্রাকমা বা তার উপর আঁকা সাইন স্ক্রিপ্ট দেখানো সম্ভব নয়। মূর্তিগুলো হারিয়েছে ল্যাবিরিন্থের গর্ভে। জেঠু, তবে দ্বিতীয় দ্রাকমাটাতে কে ইংরেজি স্ক্রিপ্টে রাইম লিখে রাখলেন? বলতো দেখি কেমন পারিস। ক্লু দাও। এত নিখুঁত ভাষান্তর যে আমরা বুলস ল্যাবিরিন্থে পৌঁছে গেলাম। আবার হেরাক্লিয়ানের বাচ্চারা পর্যন্ত দাদু ঠাকুরমার মুখে সেই ছড়া শুনতে পায়। আর্থার ইভান্স। ঠিক, আর্থার ইভান্স, মাই ডিয়ার। তিনি মিনোয়ান জাতির সুপ্রাচীন নাসাস সভ্যতা আবিষ্কার করেন। সহস্রাব্দ প্রাচীন লাইনারবি ভাষারও পাঠোদ্ধার করেন তিনি। আর সবচেয়ে আশ্চর্য, ব্রঞ্জের তৈরি দ্রাকমাটা অবহেলায় পড়েছিল ব্রিটিশ মিউজিয়ামে। আশ্চর্য কেন? দ্রাকমা তো থাকতেই পারে। নিশ্চয়ই থাকতে পারে, আছেও। কিন্তু রণেন্দ্র, দ্রাকমা তৈরি হতো সোনা দিয়ে। ব্রঞ্জের ব্যবহার অনেক আগেই উঠে গেছে। তবে সর্বনাশ, এ তো দ্রাকমা নয়, এ তো এক্স্যাক্টলি দ্রাকমা নয়, এ হলো ওই ল্যাবিরিন্থের নকশা। আর্থার ইভান্স এর পাঠোদ্ধার করেন। ক্রিটবাসীরা 20 শতকের প্রথম থেকে এই ছড়া পড়ে আসছে তাদের পাঠ্যক্রমে। মূল নকশাটা ততদিনে দ্রাকমা নামে জমা পড়েছে ব্রিটিশ মিউজিয়ামে। আচ্ছা, ইভান্স এর খোঁজ পেলেন কি করে? মানে ব্রিটেন থেকে নিশ্চয়ই কোনো আন্দাজ করে তিনি ক্রিটে আসেননি। আর আরিয়াদনের নাচঘর আবিষ্কার করেও তিনি বুলস ল্যাবিরিন্থ খুঁজে পাননি কেন? খুব ভালো প্রশ্ন। 1894 সালে স্ত্রী মার্গারেটের মৃত্যুর ঠিক আগে তিনি কয়েকটি পাথরের ফলক কেনেন। পাথরে খোদাই করা লেখাগুলো দেখে তার মনে সন্দেহ হয় সেগুলো ক্রিটিক। সময় নষ্ট না করে তিনি হেরাক্লিয়ান চলে আসেন। ক্রিটের একটি প্রত্নতাত্ত্বিক দলের সাথে থাকাকালীন কয়েকটি প্রাচীন অলঙ্কারের খোঁজ পান মায়ার্স মিউজিয়ামে। তার উপর খোদাই করা প্রায় 60টি ছবি লিপি চিহ্নের পাঠোদ্ধার করেন তিনি। যেমন পেঁচা চিহ্নের অর্থ আমি ভেতরে এলাম, আর 3টি উল্লম্ব রেখার নিচে অর্ধচন্দ্র, অর্থাৎ নিচে। ঠিক বলেছিস। তারপর নাসাসের প্রত্নভূমি পর্যবেক্ষণ করার সময় তার নজরে পড়ে দ্বিমুখী কুঠারের চিহ্ন। তিনি তখনই বুঝতে পারেন লিপিগুলো এবং তার কেনা পাথরগুলোর আদি বাসস্থান এই নাসাস। আর্থার একাধারে প্রত্নবিদ, কবি এবং সমাজ সংস্কারক ছিলেন। রাজনৈতিক ব্যক্তি না হয়েও ক্রিট, তুরস্ক আর ব্রিটেনের জটিল সম্পর্কের জালে জড়িয়ে পড়েন। তাই হয়তো আরিয়াডনের নাচগৃহ বা নাসাসের রাজসভা আবিষ্কারের পর আর সময় পাননি ল্যাবিরিন্থ খুঁজে দেখার। তাছাড়া তার জানা ছিল কি বিশাল শক্তি লুকিয়ে আছে গোলকধাঁধার ভিতরে। সেই রাজনৈতিক অস্থিরতা এবং খ্রিস্টান মুসলিম বিরোধের সময় সেই শক্তি যার হাতে পড়বে সে যে কতটা ভয়াবহ হয়ে উঠতে পারত দূরদর্শী ইভান্স বুঝেছিলেন। তিনি নিজের সঙ্গীদেরও বিশ্বাস করতেন না। এও এক কারণ হতে পারে আদি দানবকে জাগিয়ে না তোলার।
জাতির গর্ব, সভ্যতার গর্ব কোনোদিন চিরস্থায়ী হয় না। হয়তো কোনোদিন প্রমাণ করতে পারবো না, তবে এটাই ঠিক যে সিন্ধু সভ্যতার চেয়েও অনেক আগে ভাস্কর্যে, স্থাপত্যে ক্রিটের মিনোয়ানরা অনেক এগিয়েছিল। যে মাতৃমূর্তির উপর নির্ভর করে ভারতবর্ষের আদি শক্তির ধারণার উদ্ভব, সেই মাতৃমূর্তি বহু আগেই তৈরি হয়েছিল এই নাসাসের অধিবাসীদের হাতে। বলো কি জেঠু? হ্যাঁ রে বাবা, প্রায় 8,500 বছর আগে তারা সাইপ্রাসের একটি অঞ্চলে বসবাস করত। ভূমধ্য সাগরের উত্তরে সাইপ্রাস দ্বীপের উপকূল থেকে 6 কিলোমিটার ভেতরে বর্তমান খিরোখিটিয়া গ্রামে তাদের আদি বাসস্থান ছিল। মারণী নদী উপত্যকায় 300 থেকে 600 জন অধিবাসী নিয়ে গড়ে উঠেছিল তাদের বসতি সেই নব্যপ্রস্তর যুগে। সেই সময়কার বসতির ধ্বংসাবশেষে দেখা যায় তাদের বাসস্থানের ভিত হতো গোলাকৃতি। একই গঠনশৈলী পাওয়া যায় এই নাসাসের রাজসভায় এবং হরপ্পা মহেঞ্জোদারো শস্যাগারে ও স্নানাগারে। আর সবচেয়ে বড় কথা, সবচেয়ে বড় প্রমাণ হলো সাইপ্রাসের নব্যপ্রস্তর যুগের মহিলাদের গড় উচ্চতা ছিল 4 ফুট 11 ইঞ্চি, কোমর আর পাঁজরের হাড় চওড়া। কিন্তু এতে কি প্রমাণিত হয়? শিল্পী, চিত্রকর, সাহিত্যিক কি আঁকেন, কি লেখেন, কি তৈরি করেন, পারিপার্শ্বিক প্রাত্যহিক জীবনে যা দেখেন তাই তো। তৎকালীন মেয়েদের দেখেই মূর্তিগুলি তৈরি। তাই সিন্ধু সভ্যতায় পাওয়া নারী মূর্তির চেয়ে সেগুলি অনেক স্থূল, পরিপুষ্ট, মোটা সোটা। সাইপ্রাসের মতন চতুর্দিক সমুদ্রে ঘেরা দ্বীপে একটা নির্দিষ্ট সময়ের পর বসবাস সম্ভব হয়ে ওঠে না। তখনও তারা পশুপালন করে, অর্থাৎ খাদ্য উৎপাদনে পারদর্শী হয়ে ওঠেনি পুরোপুরি। তখনও তারা সংগ্রাহক। স্বাভাবিকভাবেই যাযাবর বৃত্তি অবলম্বন করতে হয় তাদের। খাদ্য রসদে টান পড়তেই দিকে দিকে ছড়িয়ে পড়ে তারা। কেউ উত্তর পশ্চিমে ইউরোপের অভ্যন্তরে ক্রিট হয়ে গ্রিস, আনাতোলিয়া, জার্মানির দিকে চলে যান, সেখানে বসত গড়ে তোলেন। আচ্ছা, এবার বলতো, লাইনার বি স্ক্রিপ্টে দরজার প্রতীকটা কেমন? একটি উল্লম্ব আয়তক্ষেত্রের উপর আরেকটি অনুভূমিকের আয়তক্ষেত্র। এবার স্টোনহেঞ্জের ছবিটা মনে করত, ঠিক একই। স্যাক্সনরা বিশ্বাস করত স্টোনহেঞ্জ হল স্বর্গ, নরক আর পৃথিবীর একটা কমন দরজা। রণেন্দ্র ধপ করে বসে পড়ল চেয়ারে। আরিয়াদনের চোখও বিস্ফারিত। ভূমধ্য সাগর পার হয়ে আরেকটি দল চলে যায় সোজা উত্তরে, বর্তমান তুরস্ক, কাজাকস্তান পার হয়ে সোজা ইউরাল পর্বতের দিকে। এদের একটা ইনস্টিংক্ট ছিল পাহাড়ের কাছাকাছি থাকার। এতে একটা বা দুটো দিক, কখনো 3টে দিকও বহিঃশত্রুদের হাত থেকে সুরক্ষিত থাকত। সেই অঞ্চলে তখন বিশাল তৃণভূমি ছিল, পশুপালনের পক্ষে তা অনুকূল। আরেকটি দল তুরস্ক, ইরান, আফগানিস্তান, পাকিস্তান এবং অবশেষে ভারত। দারুণ। লক্ষ্য কর, ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের সঙ্গে চরম ভাবাপন্ন নিরক্ষীয় বলয়ের মানুষের দৈহিক আকৃতি কি চরমতম পার্থক্য। নদী অধ্যুষিত পলল বৃত্তিকা অঞ্চলে তাদের আর কোনোদিন খাদ্যাভাব ঘটেনি। তবে অভিযোজন ও বিবর্তনের ক্রমান্বয়ে তাদের দৈহিক বিবর্তন ঘটে। নদীতে মাছ, গাছে অফুরন্ত ফল, অফুরন্ত মশলা, ঔষধি, তৈলবীজ, পরিশ্রমের পরিমাণ কমে যায়, আর কালক্রমে খটবাকায় ও কৃষকায় হয়ে পড়ে তারা। তাই সাইপ্রাস বা নাসাসের মূর্তিগুলোর চেয়ে সিন্ধু অঞ্চলের মূর্তিগুলো অপেক্ষাকৃত শীর্ণকায়। এবার বলো তো বাবা, ঠাকুর দেবদেবী কি আমরা পুজো করব, না ম্লেচ্ছ দেশের বলে ফেলে দেব? সমরেন্দ্র দরজার বাইরে ব্যালকনিতে গিয়ে দাঁড়ালেন। সন্ধ্যা হয়ে আসছে। নীল জলের বুকে বিন্দু বিন্দু আলোর ছোটাছুটি। Of marguerites and mountain heath and scented broom so white, such as herself she plucked a wreath
I wreathe for her tonight. For she was open as the air, pure as the blue of heaven, and truer love, or pearl so rare, to man was never given. এই কবিতাটা উনি খুব বলেন, ওনার খুব প্রিয়। তাই? খুব সুন্দর তো। আর্থার ইভান্স লিখেছিলেন তার প্রিয়তমা মার্গারেটের জন্য। আগামীকাল হেরাক্লিয়ান থেকে ফিরে যাবে ওরা। হাজার হাজার মুখের দ্বীপ ক্রিট আরো আরো সুন্দরী হয়ে উঠবে ডেইজি, সাইপ্রাস গুল্ম আর পপলারের পোশাকে। ল্যাবিরিন্থের অনেক নিচে এক গোলক ধাঁধায় প্রস্তরীভূত দানবের দেহে জমা হবে কালের ধূলিকণা। মাউন্ট ইউকটাসে জিউস শুয়ে থাকবেন অনন্ত নিদ্রায়। তাঁর কাজ শেষ এই ইহজগতে, কারণ মানুষের মন সবচেয়ে জটিল ল্যাবিরিন্থ। এতক্ষণ আপনি শুনছিলেন কর্ণশীলের কাহিনী ল্যাবিরিন্থ, only on Radio Milan 90.4 FM. Do like, share and subscribe our YouTube channel for more audio stories and press the bell icon for notification. সমরেন্দ্রর ভূমিকায় দীপঙ্কর, রণেন্দ্রর চরিত্রে অপূর্ব, আরিয়াদনের ভূমিকায় রীতি, রশিদের চরিত্রে রথিন, রঞ্জনের ভূমিকায় দীপক, গল্প পাঠে এবং অন্যান্য চরিত্রে সায়ন, নাট্যরূপ দান চিন্ময়, পোস্টার অ্যান্ড পাবলিসিটি ডিজাইন কল্পক ইন্দ্রজিৎ, সমগ্র পরিচালনা এবং ধ্বনি পরিকল্পনা সায়ন। আগামী সপ্তাহে আরও একটি নতুন গল্প নিয়ে হাজির হব আমরা। শুনতে থাকুন রেডিও মিলন 90.4 FM।